যদি সরকার নিয়ে ইনডোরে কি করছেন? এই তেল মানে যে তুমি সংকট বলছি, ইনডোরে মানে হাউসে, পার্লামেন্ট হাউসে কি করছেন আপনি? পার্লামেন্ট হাউসে তো সংকট ক্রিয়েট করছেন। এই যে তেল মানে আমি সংকট বললাম, তেল না থাকলে সংকট, তা পার্লামেন্টেও তো সংকট আছে। 2/3 মেজরিটি পাওয়ার পর আপনি সব কিছু উপেক্ষা করছেন, তাহলে সংকট। তার মানে কি? ঘরে জ্বালা বাইরে জ্বালা, ভিতরে সংকট বাইরেও সংকট। জিনিসটা কিন্তু ইজি না। আমরা যত ইজি মনে করতেছি বিষয়টা কিন্তু অত ইজি না। আপনি দেখবেন যে আপনি যত বড় সৎ লোক হন, ইমানদার টার্ম আনলাম না, এটা অ্যারাবিক টার্ম, যে ইসলামী টার্ম, আপনি সৎ লোক, প্রচণ্ড সৎ লোক, কিন্তু আপনি যদি দেখেন যে আপনার পকেটে টাকা নাই এবং আপনার বাচ্চা দুধের জন্য চিৎকার করতেছে, আপনি কিন্তু বাইরে এসে হাত পাতবেন, কেউ না দিলে চুরি করবেন। এটার মানে হচ্ছে এই সিচুয়েশন। এইটা আপনাকে ট্যাকেল করতে হবে। আপনার যদি মানে চট করে বলে ফেলেন বিশ্বে দাম বেড়েছে, ভালো কথা, বিশ্বে দাম বেড়েছে, সেটা তো আমি দেখবো না। কারণ এই যে অনেক সন্তান যখন বাবাকে বলে বাবার ক্যাপাসিটির বাইরে, বাবা কিন্তু আপ্রাণ চেষ্টা করে, আমি কিন্তু চেষ্টা দেখছি না। এটা দেখলে বুঝতাম যে ইয়েস ইউ আর ট্রাইং। আপনি যার যেটা নয় সেটা পার্লামেন্টে কথা বলতেছেন, যার যার পেরিফেরি, যার যার জুরিডিকশন বাদ দিয়া আপনি কথা বলছেন। আমার কথা, আমি চেষ্টাটা দেখতে চাই। আমার এখন পর্যন্ত চোখে সেটা পড়েনি, শুধু ডায়লগ, জ্বালানি সংকট, আচ্ছা সংকট নাই। এখন আসেন মূল্য বৃদ্ধি করলে কি হবে? কালকে যদি দেখি যে মূল্য বৃদ্ধি করলে জ্বালানি সংকট নাই, ইট ইজ নট কারেক্ট। কারণ আপনি যদি মূল্য বাড়ায় দেন, তাহলে যদি কেউ ক্রয় ক্ষমতার বাইরে 25% 30% লোক চলে যাবে, তখন তারা তেল এমনিই কিনবে না। তখন আপনি দেখবেন পাম্পে তেল অ্যাভেলেবেল। তার মানে কি? আপনি তাহলে এটাকে আর্টিফিশিয়াল ক্রাইসিস কিনা? আর্টিফিশিয়াল ক্রাইসিস যদি না হয়, যদি ক্রাইসিস না থাকে, তাহলে দাম বাড়ারও তো প্রশ্ন ওঠে না। সেটাই। এখানে খুবই মজার একটা জিনিস আপনি বলেছেন, যেটা আমি আসলে এম এ আজিজের কাছে যেতে চাই। যেমন ধরেন আমরা বলছি জ্বালানি তেল, মানে চুলা জ্বালাতেও আমাদের লাগবে, কিন্তু উপরে মাছ ভাজতেও তেল লাগবে, যেটা হচ্ছে আমাদের ভোজ্য তেল, তারও কিন্তু দাম ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। না, আপনি তেল বললে কথাটা আসবে না। যেমন জ্বালানি জীবন এবং জীবিকার লাইফলাইন। হ্যাঁ, জ্বালানি ছাড়া সব অচল, এক কথায়। এখন প্রশ্ন হলে জ্বালানির ভাগ আছে, যেটা রাজ্যকবি বলার চেষ্টা করলো, এটা হলো স্তরে স্তরে ভাগ আছে। আপনার প্রত্যেকটা স্টেজে, এই যে এখনো জ্বালানি দরকার, এই যে বিদ্যুৎ দরকার, জ্বালানির অংশ। কিন্তু আমাদের দেশে যেটা হয়ে গেছে, যে ধরেন পেট্রোল এবং অকটেন, আমাদের ক্রুড অয়েল আসে, আমাদের গ্যাসের বাই প্রোডাক্ট হিসাবে আমাদের দেশে বরাবরই আমাদের যে ডিমান্ড ছিল পেট্রোল এবং অকটেনে, এটা পূরণ হতো। এখন পরিশোধন কম হচ্ছে, যার ফলে অল্প কিছু গত 2 দিন ধরে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে গেছে। তো এটা তারপরেও সরকার পক্ষ থেকে যখন বলে, আমি দেখলাম জ্বালানি মন্ত্রণালয় থেকে বলল, এক জয়েন্ট সেক্রেটারির মাধ্যমে বলা হলো 2 মাসের তেল মজুত আছে। আপনি বলেন আমার ভিতরে রিয়াকশন হবে না? অকটেন এবং তেল, আপনি দেখেন গ্যাস কিন্তু আগের মতো লাইন দিয়ে গাড়ি নিচ্ছে। ডিজেল সংকট আছে, ডিজেলের সংকটটা সাধারণত বাস ট্রাকে ব্যবহার করে কিছু, আর আপনি দেশের বাড়িতে সেচে ব্যবহার করে, আর মাছ ধরার জেলেরা ব্যবহার করে। মাছ ধরার জেলেরা ডিজেল পাচ্ছে না, জমিতে কিন্তু সেচ হচ্ছে না, এটা দেখেন। এই জন্য বলতে বাজার ব্যবস্থা এখন দেখেন সিজনের সময় হু করে দাম বাড়তেছে। কক মুরগি, পাকিস্তানে কক মুরগি আজকে ছাড় দিছে আমাকে, তাছাড়াও 420 টাকা কেজি। দেশি মুরগি হচ্ছে 700 টাকা কেজি। ধারের কাছে যাওয়া যায় বলেন আপনি? তাহলে সেক্ষেত্রে আমার কথা হচ্ছে, যেমন ধরেন একটা খুব ভালো সংবাদ দিচ্ছে, যে বলছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি লোডিং এর সম্মতি মিলেছে। আমি রাজ্জাকি ভাইয়ের কাছেই জানতে চাচ্ছি। তেলের সংকট, আপনি তো সবকিছু তেল দিয়েই করবেন। অরিজিনটা আপনার তেল তো একটা বিশাল ব্যাপার। সারা পৃথিবী লড়াই করছে কিন্তু জ্বালানি নিয়ে। বড় বড় দেশ তার নিজের জ্বালানিটাকে স্টকে রাইখা অন্য দেশ, এটার ক্ষেত্রে রূপপুর ক্ষেত্রে তো পারমাণবিক বিদ্যুৎ। হ্যাঁ পারমাণবিক তো আপনার মানে মূলত অন্য জিনিস দিয়ে জ্বালানি, মানে তার পাওয়ারকে গেইন করে। না, সেটা যদি পাওয়ার গেইন করতে পারে, সেটা তো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যদি সেই যে পাওয়ারটা দিয়ে করবে সেটা যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে তো আপনি রূপপুর পাওয়ার সেন্টারটাকে চালু করতেই পারেন। আওয়ামী লীগ সরকারের সময় কথা, কিন্তু পারবেন কিনা? যারা মাছ ধরছে বা যারা কৃষক, তার জন্য না, আপনি কি রূপপুর, সেটাই তো, আমি তো সেটা উৎপাদন করলো ঢাকায় পাবেন আপনার বাসায়? না, সেটা তো আপনি ন্যাশনাল গ্রিডে দিয়ে দিবেন। ন্যাশনাল গ্রিডে দিবে, গ্রিডের ট্রান্সমিশন লাইন লাগাইছে কিনা?
আগে আওয়ামী লীগের সময় সবসময় বলছি 47% বিদ্যুৎ কেন্দ্র আইডিয়াল বসে থাকে শুধু ট্রান্সমিশন লাইনের অভাবে। ঠিক আছে, ওটা কোন জায়গায় আছে জানি না তো। ঠিক আছে, মনে করেন আপনি অ্যাভেলেবেল করলে আপনি ধরে নিন আমি বিদ্যুৎ দিয়ে পাইলেন, কিন্তু আপনি তেল দিয়ে এই যে বাকি যেটা চলবে সেটা কি করবেন? আপনি তাহলে কি সব গাড়ি বিদ্যুতে করে ফেলবেন? না, সেটা আমরা তো কিন্তু এটার বিশেষজ্ঞ না, আমি বারবার বলছি। হ্যাঁ, হ্যাঁ। এমন একটা সাবজেক্ট আপনি আনছেন যেটার জন্য আমরা না, অনুপযুক্ত। আমরা অন্য সাবজেক্টে যাব, হ্যাঁ, সেই জন্য আমি তেল বলছি, বিষয়ক। কিন্তু আমরা সংকট মানে তেল মানে সংকটে আমাদের কি কি পরিণতি হতে পারে সেটা আমরা না, আলাপ সেখানে করলাম। আমরা যাব। দ্বিতীয় কথাটা আমরা চেষ্টাটা দেখি। রাজ্জাকি ভাই, গতকালকে আমরা একটা আলাপ করেছি যেটা আসলে আজকে খানিকটা করব, মানে পুরোটা না। মানে সেটা হচ্ছে যে ধরেন পয়লা বৈশাখ শুরু হয়েছে যে কৃষক কার্ড দিয়ে, এবং কৃষকের মুখে হাসি, মানে মান্থলি তার কাছে 250 টাকার একটা আর 11টা সুবিধা সে পাবে, এরকম কিছু। এখন কথা হচ্ছে যে সার, কৃষকের জন্য তো প্রধান বিষয় সার। এখন মানে তেলও যেইখান থেকে আসে, যেই পথে, সারও তো ওই পথেই আসে। তাহলে কি হাসি ফিরবে? সার কারখানা তো বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। তা আপনি বলেন আমাদের সেফটি নেট আছে 90টা। আপনি এটা হলো সাধারণত জনতুষ্টি প্রোগ্রাম। আপনার সরকার তো প্রায়োরিটি ফিক্সড করবে। এই মুহূর্তে জ্বালানি সংকট হলে বাংলাদেশে 1 নম্বর ক্রাইসিস। 2 নম্বর ক্রাইসিস হচ্ছে সংসদ শ্রেণী। গ্রাম কেন বলছেন? আপনার জেলা শহরগুলোই নাই, এই জন্য আমি বলছি যে প্রায়োরিটি ঠিক করা। হ্যাঁ, এই প্রোগ্রাম আপনি বলেন উন্নত দেশে যারা ইনকাম বেশি করে তারা ট্যাক্স বেশি দেয়, যারা বেতন বেশি পায় তাদের কর্তন করে বেশি, বেকার ভাতা দেয়, প্রয়োজনে প্রণোদনা দেয়, সেফটি নেট দেয়, এটা ঠিক আছে, মানলাম। কিন্তু প্রায়োরিটিটা ঠিক করতে হবে। তো প্রায়োরিটি হচ্ছে আপনি কৃষক কার্ড দিলেন, কৃষক 2,500 টাকা পেল, তার তো দরকার এখন শেষ, আগে ফার্স্ট। সে যে ওইটাতে কাপড় কিনে শেষ করবে না বা খেয়ে শেষ করবে না, নিশ্চয় থেকে টাকাটা বেহেতারে যাইতে পারে না। মানে আপনি বলছেন মনিটরিং এন্ড ইভালুয়েশনের কথা? না, মনিটরিং ইভালুয়েশন না, মানে আপনি যখন দিলেন তখন তো মনিটরিং ইভালুয়েশন। শোনেন, 30% লোক কিন্তু হতদরিদ্র হয়ে গেছে এখন, এবং গ্রামেই তারা বাস করে বেশি। আর কিছু আসে না, যে ব্যাটারি চালিত কিছু শ্রমিক আছে না, গার্মেন্টস, এরা আছে। 3 কোটি লোক বেকার, বিশ্ব ব্যাংকের হিসাব। এই লোকগুলোকে যা টাকা দিবেন খেয়ে ফেলবে, আপনি খেয়ে ফেলবে। এই জন্য সোশ্যাল সেফটি নেট হচ্ছে বাড়তি একটা দেশ পরিচালনা করতে, আমি মনে করি প্রায়োরিটি লিস্টে শেষের দিকে আসা উচিত, প্রথম দিকে না। এখন বাংলাদেশে প্রথম দিকে হচ্ছে সবচাইতে জ্বালানি ক্রাইসিস। আমি মনে করব সরকারের ভুল কত পদক্ষেপের জন্য এই হিউম্যান ক্রাইসিস সারা দেশে বেশি রকম। সে যখন তার মানে ইস্তেহার ঠিক করেছিল, এটা আমি রাজ্জাকি ভাইয়ের কাছে যাবো, যে ইস্তেহার যখন ঠিক করেছিল তখন আসলে এই সংকটগুলো ছিল না, মানে আপনার নির্বাচনের আগে আগে। কিন্তু মানে আমাদের বর্তমান সরকার তার ইস্তেহারকে মানে মিট করতে যাচ্ছে, বারবার ইস্তেহারে সবকিছু করতে যাচ্ছে। কিন্তু আসলে এই মুহূর্তে ইস্তেহারের কাছে খুব বেশি যাওয়া জরুরি, নাকি আসলে যেটা প্রশ্নটা তুলেছেন আজিজ ভাই, যে এই মুহূর্তে প্রায়োরিটি ঠিক করা জরুরি? না না, আপনি ইশতেহার তো আপনি বাস্তবায়ন করবেন, সেটা আপনার প্ল্যান আপনি করবেন, ভালো কথা, নির্বাচনী প্রতিশ্রুতি। প্রশ্ন হচ্ছে কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, এটা কিন্তু নির্বাচনী ইশতেহারে তাদের ছিল। উদ্যোগটাকে আমি খারাপ বলছি না, কেন বলবো রে ভাই, আপনি যদি দিতে পারেন এ তো ভালো। হ্যাঁ, সেটা তো অবশ্যই, অফকোর্স ভালো, কিন্তু জিনিসটা না লজিক্যাল, যৌক্তিক, গ্রহণযোগ্য হতে হবে। কেমন? মানে আপনি যে এখন দিচ্ছেন, আপনি বলতেছেন ট্রায়াল বেসিস দিব বা অমুক দিব তমুক দিব, আপনার বাজেটটার তো একটা ইয়ে লাগবে যে আমরা এইখান থেকে একটা বার্তা আমাদের কাছে থাকতে হবে, কি ওই খাতে থেকে কমাইয়া এইটুকু আনছি, ওই খাতে থেকে কমাইয়া এইটুকু আনছি, তারপর এইটা দিয়ে আমরা দিচ্ছি। আমাদের কাছে এই চিত্র কিন্তু নাই। এক, কারণ প্রত্যেকটা জিনিসের বাজেট করতে হয়। 2, আসেন যেমন ধরেন খাল খনন, আপনি যদি আমি সহজ সরল ভাষায় বলি, জিনিসটা আমি ধরে নিলাম সুন্দর, এবং এই খাল খননের নামে যদি পানি থাকে ভালো। আপনি ওই ভেকুর ব্যবসা শুরু হয়ে গেছে অলরেডি, যে আপনি তো কোদাল দিয়ে মাটি কাটতে পারবেন না এই যুগে। কারণ আপনি একটা সময় যখন খাল খনন শুরু হয়েছে 40 বছর আগের কাহিনী, তখন কোদালে ছিল। আজকে তো আর সেই জায়গায় আমরা নাই। এখন আসেন, যদি আপনি খাল খনন করতে যান, তাহলে যেখান থেকে আপনি করেন এটা তো গিয়ে একটা নদীতে গিয়ে মিশতে হবে, ওখান থেকে পানি আসবে জোয়ার ভাটায়, আবার এই পানিটা এই দিক থেকে দুই পাশে আপনার সংযোগ থাকতে হবে নদীর সাথে, সো দ্যাট পানি আসবে যাবে। কথার কথা বলছি। এটার জন্য অফিসিয়ালি আমি এখন পর্যন্ত পাই নাই বার্তাটা যে নদী গবেষণা ইনস্টিটিউটের লোক
কিংবা পানি উন্নয়ন কর্তৃপক্ষ, পানি সম্পদ মন্ত্রী এ দিয়ে একটা টিম বানানো হয়েছে, তারা বৈঠক করার পর খাল খনন শুরু করছে, এটা আমি পাই নাই, এই বার্তাটা আমি পাই নাই। না পাইলে আপনি কিভাবে শুরু করলেন, মানে করতেছেন যে এটা বিষয়টা কিভাবে, মানে এটা কারা করতেছে, কোন পাশ দিয়ে আইসা কোন পাশে গিয়ে দুই পাশে আমার পানিটা কিন্তু চলমান থাকতে হবে, তাহলে তো ব্লক ড্রেনেজের মতো হবে। হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? মানে এমনকি কেটে মাটিটা কোথায় ফেলবেন আরো পরিকল্পনা। 3 নম্বর এর জন্য একটা বিশাল বাজেট, এটা ফ্যামিলি কার্ডের চেয়ে অনেক বড় বাজেট লাগবে। তাহলে মানে আমার কথাটা কাজ ভালো আমি ধরে নিলাম, কিন্তু আমাদের তো আমরা সাধারণ লোক হিসাবে দেশবাসী যাতে নিশ্চিত হইতে পারে যে হ্যাঁ একটা ভালো কাজ, আপনি দেখেন এটা নিয়ে কোনো ওপিনিয়ন নাই, সাধারণ লোকের জিজ্ঞেস করবেন খাল খনন করে কি হয়, কিন্তু একটা কংক্রিট যদি আপনার কাছে ম্যাপ থাকতো, একটা চিত্র থাকতো, এই কমিটি বসে এইভাবে করে এই করবে, এই ডেভেলপমেন্ট হবে, আগামী 6 মাস আমরা এই জায়গায় পানি পাবো, প্লাস বাইরের পানিটা কিভাবে আসবে, বাইরের পানি বলতে গিয়ে যে বাঁধ টাধ দিয়ে রাখছে সেখানেও আমাদের একটা বিরাট আলোচনা দরকার। কারণ এটা কি হয়, ব্লাড চলাচল না করতে করতে যখন ভেন শুকিয়ে যায়, আপনার সারা শরীরে ভেন শুকিয়ে গেছে। তো এই যে জিনিসগুলো, এই কারণে এখন কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, এটা আলটিমেটলি ডিস্ট্রিবিউট করবে কারা? দল থেকে। আমি জানি না, নিশ্চয়ই ডিসি করবে না, ইউএনও করবে না, করবে দল থেকে। এটা ইউনিয়ন চেয়ারম্যানের কাছে পৌঁছায় যেতে পারে ফর এক্সাম্পল। তো ইউনিয়ন চেয়ারম্যান যদি পৌঁছায়, ইউনিয়ন চেয়ারম্যান বা জেলা পরিষদের বলেন, সেটা কিন্তু এখন সব দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং এটাই কোনো সন্দেহ নাই যে এই কার্ডগুলো চলে যাবে দলীয় লোকের কাছে, কারণ দলের লোক তো সব ধনী না, ওই গরিব লোকগুলোর ভিতরে এই গরিব লোকও আছে, এই দলীয় গরিব লোকও আছে। তো আমার কাছে এটা মনে হয় এরকম, আপনি যদি প্রোভাইড করার সিস্টেম ধরে নেন। ছিলাম আমাদের তেল গাছে ফুরিয়ে আমরা মনে করছি, আমরা যেই কারণে খাল কাটছি, সেই খালে যে পানি সেটা হচ্ছে খালের জন্য তেল, তো সেই তেল আসলে আসে নদী থেকে। আজিজ ভাই, আমাদের নদীতে কি আসলে ঠিকঠাক মতো ওই পানির তেল আছে যেটা খালে আসবে? না, সম্ভাবনা নাই। কারণ হচ্ছে আপনি বলবেন যে গঙ্গা চুক্তি শেষ পর্যায়ে, তিস্তা সেই সারা জীবন থেকে ফাইট করা হচ্ছে, নর্থ বেঙ্গল শুকিয়ে যাচ্ছে, যমুনা পদ্মা সব মারা গেছে, নাই। বাংলাদেশের সবচেয়ে বড় নদী জানেন না, ইছামতি, সেই নদীটা কিন্তু পদ্মার থেকে আসছে। পদ্মা, এখন পদ্মা শুকিয়ে গেছে, বালু, গ্রীষ্মকালে বালু হয়। এখন ওই পদ্মা ব্যারেজ যে করছিল, যেটা গঙ্গা ব্যারেজ বলে, ওদের অংশে গঙ্গা বলে, আমরা পদ্মা, এই পদ্মাটা কিন্তু আসলে গ্রীষ্মকালে শুকিয়ে যায়। অথচ আমাদের তো চুক্তি ছিল। হ্যাঁ, চুক্তি ছিল, পানি আসবে কোত্থেকে? পানি তো আসে না। পানি তো আপনার চুক্তি যদি রিনিউ করেন, পানি তো পাবেন না, কারণ ভারতেই এখন গঙ্গা চুক্তির ব্যাপারে কিতাবে আছে, গোয়ালে নাই। নাই। তিস্তাতে আপনি দেখেন, গজলডোবাতে চুক্তি আলোচনা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে বলা হয়েছে যে উপরে তো পানি সেই সিকিম থেকে আপনার তিস্তা তৈরি হয়েছে, হ্যাঁ, পাহাড় থেকে তৈরি হয়েছে, বহু কয়েক হাজার ফিট উপর থেকে। এটার উপরে কমপক্ষে 8 থেকে 12টা ব্যারেজ আছে, এই ব্যারেজ দিয়ে বিদ্যুৎ তৈরি করে, জলবিদ্যুৎ তৈরি করে এক। আর এইসব নদীর শাখা নদীর থেকে কমপক্ষে 30টা বাঁধ আছে। এখন ইন্ডিয়া একটা প্ল্যান নিছে যে প্রায় 40টা রিভার নিয়ে একটা রিভার লিঙ্কিং প্রজেক্ট করবে, তার ভিতরে গঙ্গা সহ তিস্তা সহ সব আছে। অর্থাৎ দেখছেনটা কি, পানি এখন তো চিৎকার করতেছেন, পানি এক ফোঁটাও পাইবেন না। পানি নিয়ে যে মানে পানি সব উড্র হয়ে যাচ্ছে, সব উড্র হয়ে কিন্তু নির্বাচনের আগে এবং বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি একটা বড় জমায়েত করেছিল তিস্তার এখানে। না, জমায়েত করে তো কাজ হবে না। তিস্তায় মানে এই সরকার তো তাহলে অনেক কনশাস এই লেভেলে। তিস্তাতে পানি গ্রীষ্মকালে গজলডোবায় কোনো পানি আসে না। বাঁধ তো ব্যারেজটা তো লাস্ট ব্যারেজ, এই ব্যারেজে পানি আসে না। এখানে বলা হয়েছিল যে গজলডোবায় যে পানি, সেটা 50-50 আলোচনা হয়েছিল। গ্রীষ্মকালে তো পানিই আসে না, আপনাকে দিবে কোথায় পানি? আর পশ্চিমবঙ্গ পানি ভাই, এবার তো চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের পররাষ্ট্র না, সেটা হলো গঙ্গা, গঙ্গা চুক্তি শেষ হয়েছে, চুক্তি রিনিউ করে পানি তো আসতে দিতে হবে। পানি তো ভারত আসতে দেয় না, কিন্তু আগে তো আন্তর্জাতিক আইন তো ছিল, তাও তো শেষ হয়ে যাচ্ছে। না, আন্তর্জাতিক যে আইন আছে, যেটাতে এই আইন তো ভারত মানছে না। উজানের জায়গাগুলো একটা দেশ থেকে আর একটা দেশে যে নদী আসে, সেটা হলো আন্তর্জাতিক নদী, সেই নদীতে বাদ দিতে পারবে না, পানি ডাইভার্ট করতে পারবে না। সেটা তো ভারত করছে। আপনি তো সেটাকে আমরা চেক দিতে পারছি না, বড় দেশ, তার সাথে তার চেক দিতে পারতেছে না। এই তিস্তার পানি পুরোটা আটকাইতে, পুরাটা উড্র করে, পুরাটা উড্র করতেছে। আপনি তিস্তা চুক্তি করে কি লাভ করবেন? পানি তো নাই।
আমার মূল কথা হচ্ছে পানি তো নাই, গঙ্গাতে ব্যারেজে গঙ্গা চুক্তি তাহলে রিনিউ খাল কেটে করবে, কি হবে? পানি তো নাই। হ্যাঁ পানি তো নাই, পানি তো এটা আসতেছে না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমার- পানি নাই তো খাল কাটবেন, সেখানে পানি কোত্থেকে আসবে, এগুলো নিয়ে অনেক বড় প্রশ্ন, বড় কথা, কিন্তু আজ অধিকার যাব না। কিন্তু আমরা যেহেতু তেলে ছিলাম, আমরা একটু তেলেই থাকবো, যেহেতু সামাজিক পরিসরে মানে তেল নিয়ে 100 বছর আগেও কিন্তু মজার মজার সব স্যাটার লেখা হয়েছে। ধরেন তেল কিভাবে দিতে হয়, কাকে কে কিভাবে তেল হ্যাঁ, দেয়, তেল। হ্যাঁ, এবং এখন ধরেন সামাজিক পরিসরে খুবই আলোচনা চলছে যে সংসদে নাকি প্রচুর তেল, আর সংসদের বাইরে তো তেল নেই, কিন্তু সংসদের ভেতরে তেল। মানে এইটা আসলে প্রথম আমি যাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকির কাছে। জি, এই যে সংসদে নাকি অনেক তেল, না সংসদে তেল তো রূপক অর্থে বলছে কথাটা। হ্যাঁ মেটাফরিক্যাল একদম। হ্যাঁ, এই জন্য আমি একটু আগে বলছি তেল মানি সংকট। যতই গালি দেই, এখন লোড তো নিতে হবে এই সরকারকে। হ্যাঁ, আজকে আমি শুধু জানি, আজকে 8 জন শিশু মারা গেছে। লোড নিতে হবে এই সরকারকে। ফর এক্সাম্পল, এই যে 111-এর বিভিন্ন লোককে গ্রেফতার করা হইতেছে, এটা কিন্তু আলটিমেটলি কিভাবে হচ্ছে না হচ্ছে আমরা জানি না, বাট এটার দায় দায়িত্ব সরকারের। এ ধরা, গ্রেপ্তার করা, বিচার করা দায় দায়িত্ব তাদের। ওই আইসিটিতে কি করবে, দায় দায়িত্ব সরকারের। আচ্ছা, তেল নাই, তেলের সংকট মোকাবেলা করতে হবে, দায়িত্ব সরকারের। তো এই যে সংকটটা কোথায়, আপনি দেখবেন রিয়েল বক্তব্যটা পাওয়া বা সরকারের পক্ষে সবসময় কঠিন হয়। কেন বলি আমি, ধরেন এই সরকারের কিন্তু একটা আইন গোষ্ঠী আছে যারা আইনি ব্যাখ্যাটা দেয়, যে গণভোট, জুলাই সনদ নিয়ে একটা কথা উঠছে, যেটা তারা বলছিল আমরা গণভোট চাই এবং গণভোটে হাতে ভোট দিবেন, এখন মানছেন না। এইটা বইলে কি যে এটা আইনে নাই, এটা বেআইনি হয়েছে বা সংবিধানে নাই। এই যে জিনিসটা, এই জিনিসটা যদি এখন সরকার কারো কাছে ওপিনিয়ন চায় তার লয়ারদের কাছ থেকে, সেই লয়ারদের সাইকোলজি হলেই যে আমি যে সরকারকে, সরকার কি খাবে, কোন কথাটা খাবে আমার, তা নাহলে যদি আমার চেয়ার নিয়ে টান দেয়, এই বিষয়গুলা কাজ করে। এই সরকার যখন গোয়েন্দা রিপোর্ট চায় কোনো ইস্যুতে, আপনি নিচের থেকে শুনবেন, মনে করেন মাঠ লেভেলে একটা এসে কথা বললো এই যে মিস্টার এক্স মিস্টার ওয়াইরে হত্যা করবে, উপর দিকে আস্তে আস্তে দেখলো মিস্টার এক্স অন্য এক মিস্টার এ মন্ত্রী তার আত্মীয়, তখন এই সেখানে ওই এক্স বাদ হয়ে যাবে, এর একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, একটা খুন হতে পারে, লোকগুলা মাইনাস হয়ে গেল। এই করতে করতে যখন একদম টপের কাছে যাবে, টপ যদি বলে তোমার কাছে রিপোর্ট আসতে আসতে 3 মাস হইলো, এখনো সলভ হইলো না, এখনো হত্যার ঘটনা রয়ে গেল, মানে তখন এটা বলবে এই রিপোর্ট আসছিল, কোনো প্রবলেম নাই, সলভ। ওগুলো তো আলাপ কেন করার বলছি, সময় পাওয়া যাচ্ছে না। না বলছি, তা আপনি এই তেলটা মারার মানে হচ্ছে যে সে যাতে নিজের সংকটে না পড়ে, যে ব্যক্তি সরকারকে একটা অ্যাডভাইস দিবে সরকারের ভিতর থেকে, সে যে নিজের সংকটে যাতে না পড়ে সেই ভয়ে তার পছন্দ মতো কথাটা বলাই হলো তেল। অর্থাৎ সরকারি দলের লোকও সরকারের দলকে তেল মারবে। ব্যাপার কি এরকম যে ধরেন যে একজন মন্ত্রী যখন তার দলের প্রধানকে মানে কিছু বলেন, মানে সেইটাকে এরকম তেলের মতো তেল দিয়ে বলবেন। ইয়েস, অর্থাৎ উনি যখন বলবেন তখন চিন্তা করবেন যে আমার প্রধানমন্ত্রী কোনো কারণে যাতে আমার উপরে না খুশি অখুশি না হন, এইটাকে বলে তেল, এবং এতে কিন্তু সরকার সংকটে রয়ে যাবে। আজিব ভাই, মানে রাজ্জাকি ভাই একটা বললেন যে সরকার যেটা মনে করেন যে সেটা তার জন্য পজিটিভ হবে, সেটি তার মন্ত্রী আমলারা তাকে বলেন, মানে প্রধানকে। মানে আপনার কি মনে হয় যে প্রধান আসলে এই কথাগুলো শুনতে চায়? না, দেখেন প্রধানকে বলছে যে এই স্লোগান দিও না, অমুক দিও না, তমক দিও না, কিন্তু ফ্ল্যাটারিং তো ঠিকই করতেছে, তেল তো ঠিকই দিচ্ছে। কারণ বাস্তবিক কথা হচ্ছে যে আমাদের দেশে যেটা সম্ভব, এক, আমরা জাতি গঠন করতে পারিনি, 2, আমরা 55 বছরের পর দেশ স্বাধীন হয়েছে, গণতন্ত্রের জন্য আমরা গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক কালচার আমরা তৈরি করতে পারি নাই, কোনো দলের ভিতরেও গণতন্ত্র নেই, যার ফলে এই তেল মারা। কিন্তু আপনার শুধু তেল না, দুঃখও আছে। দুঃখ হলো ধরেন ইলিয়াস আলী গুম হয়েছে, ইলিয়াসের বউ কিন্তু গুম অধ্যাদেশ বাতিলের সমর্থন করে দিছে, এটা দুঃখ না? এটা তো দুঃখ আছে। আপনি খালি খোয়েন না যে তেল মারে, তেল নিজের দুঃখ নিজে চাপা দিয়ে রাখে। কোনো ওয়াইফ কিন্তু, কোনো ওয়াইফ তার স্বামী গুম হয়ে মারা গেছে, হারায় গেছে, তার ব্যাপারে বেদনা নাই, এটা বিশ্বাস করতে রাজি না, বিশেষ করে বাঙালি মেয়ে বিশেষ করে। কিন্তু সে সেটাকেও চাপা দিয়ে অন্তত পক্ষে নেতাকে সন্তুষ্ট, ওই যে তেল মারছে, তার সম্বল হচ্ছে জাতি গঠন করতে হবে।
আমরা পারি নাই। জাতি গঠন কেমন করে দেখেন, আপনি তো ইউনিভার্সিটি শিক্ষক, আপনি দেখেন আপনার আমাদের দেশে ইংরেজি বাংলা, বাংলার ইংরেজি অমক টমক মিলে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে, 12 প্রকার, এবং সব জায়গায় মাস্টার ডিগ্রি দেওয়া হয়। যার ফলে এই যে তার পড়াশোনা, এই জায়গায় তার স্থির মানসিকতা আছে। প্রত্যেকটা ইস্যুতে 12 প্রকার চিন্তা হয়, জাতি আর একমত হতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন। হ্যাঁ, এটা খুবই এক। গুরুত্বপূর্ণ। 2 হলো কোন দলে আপনি খেয়াল করে দেখেন, বলতে কোনো দ্বিধা নাই, ছোট হোক বড় হোক, কোন দলে কর্তৃত্ববাদ ছাড়া নাই। এক ব্যক্তিকে সন্তুষ্ট করা প্রত্যেকটা দলে। আপনি তেল না মারিয়ে যাবেন কোথায়? তাহলে তো রাজনীতি টিকবেন না। আপনি তেল মারতেই হবে, তেল মারতে হবে। আবার দেখেন বাস্তবতা হচ্ছে যে নিজের স্বামী গুম হয়ে গেছে, সে বুকে চাপা দিয়ে দুঃখ বেদনা করেও তেল দিছে, সাপোর্ট দিছে না। জামাত ইসলাম ভাবছে যে একটা ইস্যুতে তারা বয়কট করে নাই, এনসিপি বয়কট করে ফেলছে। হ্যাঁ, যেটাতে যে তেল ওটা বাড়ার কেন? কথা আপনি হচ্ছে। ধরেন যে দলীয় বিবেচনায় তো বিভিন্ন নিয়োগ হচ্ছে, সেখানে শিক্ষকরা যুক্ত হচ্ছেন, না দেখতে হচ্ছে এগুলো তো তেলের অংশ। না, তেলের অংশ না, এটা দুটা বলি আমি, 2 রকম আছে এটার ব্যাখ্যা। একটা হচ্ছে ধরেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সময় ছিল, কারো বিরুদ্ধে যদি ফৌজদারি অপরাধ হয় তাতে চার্জশিট হলে যে কোনো লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার নির্বাচনে মেয়র, কমিশনার তাকে স্যাক করতে পারত। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে বলল যে না, তাদের কাছে মন হলো যে তাক দিয়ে চলতেছে না, সে বাদ। যার ফলে সারা বাংলাদেশের সব লোকাল গভর্নমেন্টের মেয়র, চেয়ারম্যান সব খালাস, কুল্লে খালাস হয়ে গেল। এখন বলেন সরকার এসে কি করবে? না, এটা তো একটা খুব মজার ব্যাপার আছে। মানে এ ব্যাপারে কি রাজ্জাকি ভাই কিছু যোগ করতে চান? কোনটা? মানে মানে না, আরেকটু আজিজ ভাই বলে যে নেই, কিছু- আপনি বুঝবেন। ধরেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সিনেটে ইলেকশন হলে প্যানেল হতো, ভিসি প্যানেল। তার ভিতরে প্রেসিডেন্টের কাছে রেফার করা হতো, একজনকে প্রেসি বানাতো। এখন 4টে ইউনিভার্সিটিতে অ্যাক্ট আছে, অন্য ইউনিভার্সিটির নিয়োগ কিভাবে দিবে? এইভাবে না দেওয়া ছাড়া তো উপায় নাই। কিন্তু প্রশ্ন একটাই যে আপনি দলীয় লোককে নমিনেশন দিয়েছেন, ওখানে ভিসি বানিয়ে দিয়েছেন, ওখানে নিরপেক্ষ দলীয় ঝান্ডা ধরেন উড়ানোর আমি লোক। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মফিজউদ্দিন আহমেদকে প্রথম সায়েন্টিস্ট, তিনি আপনি বলতে পারবেন কোনো ফিলোসফিতে বিশ্বাস করতে পারতো না। জিল্লুর রহমান সিদ্দিকী ছিল, আমি পেয়েছি। প্রফেসর রকিব ছিল, তারপরে ডক্টর সৈয়দ আলী হাসান ছিল, ডক্টর এমানুল হক ছিল। এদেরকে দূরবীন দিয়ে দেখতে হতো যে এরা কোনো ফিলোসফিতে বিশ্বাস করে না, আমরা বুঝতাম। হ্যাঁ, কিন্তু ওইটা তো ছিল। প্রশাসনে চেয়ারে বসে 100% প্রফেশনাল। আমার কথা হচ্ছে পলিটিক্স করুক, আমেরিকায় আছে না, যে সরকার আছে সেই সরকার বিচার প্রতিমন্ত্র নিয়োগ দেয়, কিন্তু চেয়ারে বসার পরে মানে 90 পরবর্তী যে সংস্কৃতিটা হয়েছে সেটা তো তেলের সংস্কৃতি হয়েছে। না, তেলের সংস্কৃতি হয়েছে, কিন্তু ওই যে মূল প্রশ্ন হচ্ছে আমরা জাতি গঠন করতে পারিনি। আমি রাজ্জাকি একটা ভাই, পত্রিকায় মানে ছিলাম। কিছু যোগ করতে চান এখানে? না না, আপনি সেটা তো আমি আগেই আছে। বললাম, হ্যাঁ। যত তেল এক তেলের অভাবে দেশ অচল হবে, তত ভাজা ভাজা। আর এক তেলের অভাবে সংকট তৈরি মানে হবে। বিষয়ক আলাপে ছিলাম, আমরা সংসদে তেল খুঁজেছি কিছুক্ষণ আগে, এখন আমরা খুঁজবো বিরোধী দল কি সংসদে আর তেল খুঁজে পাচ্ছেন না, যেই কারণে রাজপথে চলে এলেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন যে আমরা এই যে তেল মিলে যা বললাম, সমস্যাগুলো বললাম, এই যে জ্বালানি তেল, সংসদে কিন্তু এই আলোচনা নাই। এটা তো ফাঁক দিয়েও আলোচনা হতে পারত, একদম, নাই। একদম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস সাহেব 133টা অধ্যাদেশ জারি করেছে, যদিও প্রেসিডেন্ট বলেছে অনেক অধ্যাদেশ সে জানে না, স্বাক্ষর করে নাই, আমি সেটা বাদই দিলাম। 133টা অধ্যাদেশ যদি আপনি পাশ করতে চান, লিখতে চান, ওখানে প্রত্যেকটা মিনিস্ট্রিতে কিন্তু একটা ড্রাফটিং সেল আছে, হয় ডেপুটি সেক্রেটারি নাহলে জয়েন্ট সেক্রেটারি ওটার প্রধান। না, একটা সংশোধনী আছে আজিজ ভাই, মানে সংসদে আলাপ তুলেছিলেন একজন স্বতন্ত্র সদস্য হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, খেয়াল করিনি, যাই হোক, ভালো উনি বললেন। হচ্ছে তেলের আলাপও করেছেন, হামের আলাপও করেছেন। হ্যাঁ, তাকে ধন্যবাদ। আমি বলি যে ধরেন 133টা যদি আপনার অধ্যাদেশ ড্রাফট করতে হয়, ড্রাফটিং, মিনিস্ট্রি ড্রাফটিং, কোনো এক্সপার্ট কিন্তু করে নাই, আমলা করেছে, আইন আমলারাই ড্রাফট করে। তো সেটা তো অবশ্যই আপনার আইনজীবী যারা আইন বোঝে, এই যে রাজ্জাকি ভাইয়ের মতো, তার কাছে আসতে হবে। তো নাহলে তো আইন প্রস অ্যান্ড কনস বুঝবে না। তো আইনটা তো
আজকের দিনের জন্য ওখানে, আইনটা তো চলমান থাকবে, তাই না? এখন 133টা অধ্যাদেশ যদি ড্রাফট করে থাকে, আমি হিসেব করে দেখেছি 4.36 প্রত্যেক দিন জারি করতে হয়েছে, প্রত্যেক দিন। তাহলে একদিনে কিন্তু রেকর্ড হয়েছে 25টা হয়েছে। হ্যাঁ, তো এইটা জাস্টিস হয় নাই। অর্থাৎ ওই আইন প্রত্যেকটা ইভ্যালুয়েট করা, যাচাই বাছাই করা দরকার। কারণ আমলা, জুনিয়র আমলারা এটা ড্রাফট করছে, এটা কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই। এখন আমরা বলবো যে হুবহুব সব বাস্তবায়ন করে দেন, এটা হলে হবে না। তো অবশ্যই করতে হবে। 1, 2 হলো ধরেন এই 133টা অধ্যাদেশ আপনি সংসদে ওপেন গঠনমূলক আলোচনা করে আপনি এটা পাশ করবেন। তাও গুণ করে দেখছি প্রত্যেক দিন, এই 1 মাসে তো সংসদ, এই সংসদে 133টা ভাগ করেন, এক এক দিনে কতগুলো পাশ করতে হবে, তাহলে তো দেখারই সুযোগ নাই। তাহলে তো আসলে আর আজান দিয়ে পাশ করে দেন, তা আইন তো এটা বুলশিট হবে, আইন তো হবে না। সুতরাং প্রত্যেকটা আইন অবশ্যই যাচাই বাছাই বিচার বিবেচনা করতে হবে। সেখানে একটা দেখেন সংসদীয়, বিশেষ সংসদীয় কমিটি করেছিল এই অধ্যাদেশগুলো স্ক্রুটিনি করার জন্য। সেটাতে জামাতও ছিল, বুঝছেন? 5-7, হ্যাঁ 5-7, হ্যাঁ 5-7, মানে সদস্য ছিল 5-7 7 জন ছিল আর 5 জন ছিল। এখন সেখানে কিন্তু যেদিন ওই আপনার বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী উত্থাপন করে যে স্পেশাল কমিটি এগুলো যাচাই বাছাই করবে, তখন কিন্তু জামাতের আমির, বিরোধী দলের নেতা বলছিল ঠিক আছে করেন, কিন্তু আমাদের অর্ধেক অর্ধেক রাখেন। এটা একটা অবাস্তব প্রস্তাব না? অর্ধেক মানে কি সদস্য? ওই স্পেশাল কমিটির সদস্য 50-50 রাখা, সে জায়গায় তো কাছাকাছি রাখছে 7-5। আমার কথা হচ্ছে এইটা ওই কমিটিতে যায়, কমিটিতে আলোচনা হয়, সব হয়, কিন্তু সংসদে আসে বেসুরো কথা। কমিটি তো জামাতের প্রতিনিধি 5 জন আছে। এখন একদিন বয়কট করলো, জামাতের আমির বলল যে সমঝোতা হয়েছিল, সে কথা রাখলো না। আমার একটা প্রশ্ন, যে সমঝোতাটা কি? সমঝোতাটা কি? সমঝোতা সরকারি দলও বলে না, বিরোধী দলও বলে না। দেখি আমরা আইনজীবী হিসেবে রাজ্জাকি ভাই এই সমঝোতার কথা জানেন কিনা শোনেন। না, এগুলো তো সবই জানা ঘটনা যেটা বললেন, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আপনি ধরেন 133টা যে অধ্যাদেশ, হ্যাঁ, এর ভিতরে তো 16টা বাদে অলমোস্ট সবই ধরে নেন পাশ করা হয়ে গেছে, ঠিক আছে? এই 16টার ব্যাপারে আপনার অজুহাত কি? আমরা আরো পোক্ত করে আনবো, সহজ বাংলায় যদি বলি, আরো পোক্ত করে আনবো, মানে আরো সুন্দর করে আনবো। আমি এইখানে আমার দ্বিমত, এই কারণে দ্বিমত যে আপনি তো একটা খারাপ কি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এসে একটা সরকার গঠন করছি, প্লাস পার্লামেন্টটা যাতে প্রাণবন্ত থাকে। তো ওই কথা বলতে গেলে তো নির্বাচনের আগে গণভোট, সেটা আপনাদের সমর্থন ছিল, আপনাদের নেতা, দলনেতা টপ যিনি তিনি বলছেন হাতে ভোট দিন, এখন আপনি মানছেন না। এটা কিন্তু চরম অন্যায় বলবো। কেন আমি বলি এই কথাটা, বইলে ওখানে যাচ্ছি। একটা কথা আছে আইনে, যা করা অনুচিত ছিল সেটা যদি করা হয় এবং সবাই মেনে নেয়, তার ভিত্তিতে করে, সেটা বৈধ। এটাকে বলে ফ্যাক্টাম ভ্যালেট, ফ্যাক্টাম ভ্যালেট। এটা আমার বানানো, এটা ল্যাটিন ওয়ার্ড, এটা আইনের কথা। যেটা করা অনুচিত ছিল, আপনারা যেহেতু বারবার আইনের কথা বলেন, তাহলে করা অনুচিত ছিল, কিন্তু যেহেতু সর্বসম্মতিক্রমে মেনে আসছেন, সেটা বৈধ এবং আইন আকারে মানতে হবে। এইবার আসেন যে জায়গাটায় আমরা ছিলাম, আপনি ভাইটাল যে জায়গায় টার্নিং পয়েন্ট হবে, যেই জায়গাগুলো দিয়ে আমার দেশে একটা আমূল পরিবর্তন আসবে, যেই পরিবর্তনটা আমরা চেয়েছিলাম, তার ভিতরে ধরেন গুম কমিশন অধ্যাদেশ, তার ভিতরে মানবাধিকার কমিশন অধ্যাদেশ। আপনি দেখেন একযোগে পুরা মানবাধিকার কমিশনের যারা আছে সবাই পদত্যাগ করলো, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে কি করলো, 2009-এরটা পুনর্বহাল করলেন আপনি। তা আপনি বিশ্বাস করেন জিনিসটা কেমন হলো? তো এটা তো দৃশ্যমান, যেটা একটা এক্সাম্পল, এটা একটা বার্তা তো দিল। কিচ্ছু করতে পারেনি তারা একটা বার্তা তো দিছে যে এটাকে এইভাবে করা হয়েছে। এখন আসেন আপনি পোক্ত করে আনবেন, পরের ব্যাপার। পার্লামেন্টটা 5 বছরের জন্য আমি ধরে নিব, আপনি তো এইটাকে অধ্যাদেশটাকে আইন করেন,
আপনার কাছে অপশন আছে, অ্যামেন্ডমেন্ট এনি টাইম আনতে পারেন, এবং 2/3 মেজরিটি আপনার আছে এনি টাইম। আপনি এখন অধ্যাদেশটাকে আইন বানায় ফেলেন না, সমস্যাটা কোথায়? অনেক সমস্যা দূর হয়ে যায়। সেটা তো আপনি ইন্টেনশনালি, এটা যদি শুরুতেই আপনি জিয়ে রাখেন, মানে শুরুতেই যদি তৈরি করে ফেলেন, এটার কৈফিয়ত কি? এটার কি কৈফিয়ত আছে? এখন আসেন, আপনি জুলাই সনদ বাস্তবায়ন করাটা একটা বিশাল ব্যাপার, এদের দরকার। আমাদের তো পরিবর্তনটার সাথে জুলাই সনদ, গণভোট, এটা খুবই খুবই জরুরি। কিন্তু এখন বিরোধী দল যদি মাঠে যায়, আলটিমেটলি আন্দোলন করে, কি হবে? কি সেটা হচ্ছে আমার মতো সাধারণ লোক না, বলতেছি। চিন্তায় আছে যে জনদুর্ভোগ বাড়বে। না, এই যে আপনি মাঠে গিয়া হবেটা কি? এখন এই যে মাঠে গিয়া হবেটা কি, এইটা যদি 2/3 মেজরিটি পাওয়ার পর আপনি চিন্তা করেন যে কিছুই করতে পারবে না, এটা চিন্তা করলে আপনার অন্য কথা। মাঠে গিয়ে করবে কি, এটা আপনি ভাববেন কেন? আপনি প্রধানমন্ত্রী বা সরকারি দল, সবার দায়িত্ব তো আপনার উপরে। বিরোধী দলের যারা এমপি, তাদের ট্যাক্সও আপনি নেবেন, তাদের সুবিধা অসুবিধাটা আপনি দেখবেন। যদি তাই হয়, তারা মাঠে কেন যাবে? মাঠে যাওয়া থেকে বিরত রাখার জন্যে, পার্লামেন্টটাকে সচল রাখার জন্যে, চলমান রাখার জন্য, বাইরে যাতে না যায়, সে দায়টা আপনাদের। আর যদি মনে করেন তারা বাইরে যাবেই, আমার ভাই পার্লামেন্টে কি হবেটা কি? আমার তো এই পার্লামেন্টে কোনো ফাংশন নাই। তো তার মানে বলতে পারি যে আমরা পার্লামেন্ট আস্তে আস্তে ফেল করার দিকে যাচ্ছে। হ্যাঁ, আপনি বলেন না পার্লামেন্টের ফাংশনটা কোথায় আমার? আপনি কালকে বিরোধী দল গেল না, 90 ওয়ার্কিং ডে, 88 দিন পরে এসে পার্লামেন্টে বসবে, একটা তর্কের খাতিরে বলছি। মেম্বারশিপও রইল, সবই রইল, কিন্তু পার্লামেন্ট অচল রইল। এই যে পার্লামেন্টে আমরা আগেও দেখেছি, না আগেও দেখেছেন, আমরা তো সেই পরিবর্তনটা চেয়েছিলাম। তাই সেই পরিবর্তন হইলে আমরা তো কোনো অ্যাঙ্গেলে দেখতেছি না গণতান্ত্রিক সরকারের গণতান্ত্রিক রূপটা তো আমরা কোথাও দেখছি না। যেমন ধরেন, আপনি যে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করলেন, 1 2 জন করেননি, 11 জন। তারপরে জেলা পরিষদের চেয়ারম্যানও নিয়োগ করলেন। আপনি নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, আপনি গণতান্ত্রিক সরকার সব একেবারে এমন পদ্ধতিতে যাচ্ছেন, কোনো নির্বাচনের নামগন্ধ নেই। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, সরকার হিসাবে প্রাসঙ্গিক আসতেছে, আপনার সরকারি সব জেলায় একটা করে জেলা স্কুল আছে না? না রাজীব, একটা ব্যাপার মানে আপনি যেটা বলছেন সেটা কি রিভার্স করেও ভাবা যেত কিনা? মানে আমার এটা জাস্ট একটা কিউরিওসিটি, যে যেমন ধরেন 113টা তো একদম নির্দ্বিধায় মানে এই সরকারি দল নিয়ে এসছে। এখন ধরেন যে 16টা, সেইটার উপরেই আরো আলাপ আলোচনা, মানে আরো বিরোধী দল আরেকটু সহনশীল হতে পারতেন। সহনশীল মানে কি বলেন না? সহনশীল মানে কি? আরেকটু আলাপ করা, এগুলো বাতিল করেনি। না, বাতিল করেনি, কথাটা ওখানে না। তো আপনি যেগুলো পাস করে ফেললেন, সেটা কোনো ইফেক্ট পাইছেন আপনি? না, সেটা তো এত তাড়াতাড়ি তো না, আপনার কোনো ইফেক্ট নাই তো ওইটার। যেগুলো পাস করানো, সেটা কোনো ইফেক্ট নাই। ইফেক্ট যেমন গুম কমিশন, এটা বিরাট অধ্যাদেশ, এটা বিরাট ইফেক্ট। এখন আপনি যদি বলেন যে রাষ্ট্রদ্রোহী হিসাবে একটা লোকের আটক রাখা যাবে, তাহলে পিছের সরকার যদি বলে একই কথা, অপরাধটা কোথায়? আপনি বললে তো টার্নিং পয়েন্ট বিচার বিভাগের বিচারক নিয়োগটা বিচারকরা করবে, এই ছিল বিধান, সহজ বাংলায়। সেটা নিয়ে আসলাম আমার কাছে। তার মানে আমি যখন বিচারকের পাশ দিয়ে হাঁটবো, নির্বাহী বিভাগের কাছে অনেক কিছু না, আমি নির্বাহী বিভাগের লোক যখন হাঁটবো, তখন বিচার বিভাগের লোক ভাববে উনি আমার নিয়োগকর্তা। এটা আমরা চাই নাই। হ্যাঁ, এটা একদমই। তো আপনি এটা ঠিক করবেন কেন? 2/3 মেজরিটি পাওয়ার পর দেখবেন আইনের উপরে খুব ডিপেন্ড করে। কিরকম জানেন? হ্যাঁ, আদালতে যেতে পারে, আদালতের এখতিয়ার আছে, আদালতের সিদ্ধান্ত, এবং আদালতের কনফিডেন্ট থাকে তারা। কেন? তার মানে কি ফলাফল তার কাছে আসবে সেই জন্যে? তাহলে এত কনফিডেন্স আদালতের উপরে কেন? বিগত 16 বছর তো এদের কারো আদালতের উপরে কনফিডেন্স ছিল না। আজকে 2/3 মেজরিটি পাওয়ার পর আপনাদের আদালতের উপরে কনফিডেন্স গ্রো করেছে। এই কারণে করেছে, যেহেতু বিচারক নিয়োগ অধ্যাদেশটা আমি বাতিল করতে পেরেছি, তাই কনফিডেন্সটা বেড়েছে। আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, এই বিচার নিয়োগের অধ্যাদেশটাকে আইনি রূপ দেখ, তারপর দেখি এইভাবে বলে। রাজ্জাকি ভাই অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে। আজিজ ভাই, আমরা আপনার কাছে আসবো, কিন্তু ছোট্ট একটা বিরতি নিব। বিরতি নিয়ে আমরা আবারও ফিরে আসব। দেখতে থাকুন চলমানের সাথেই থাকুন। ফিরে এলাম আবার চলমানে। আমরা যে আলোচনায় ছিলাম যে আমাদের বিরোধী দল 18 এপ্রিল থেকে সংসদের বাইরে চলে আসছেন তাদের দাবি দাওয়া নিয়ে এবং কর্মসূচি নিয়ে, এবং একই সাথে আমরা একটা প্রশ্নেরও মানে উত্তর খুঁজছি, তা হচ্ছে জনদুর্যোগের পথে কি আমরা আবারও হাঁটছি? আমাদের মতো সাধারণ লোকদের কি দুর্যোগ আবারও বাড়তে যাচ্ছে? আজিজ ভাই আর সাথে মানে রাজ্জাক ভাই যা বলেছে। না, দেখেন, মেজর কয়েকটা অধ্যাদেশ সেটা টাইম বার্ড হয়ে গেছে।
বাতিল কিন্তু হয় নাই, বাতিল 4টে হয়েছে, আর বাতিল হয় নাই 16টা আটকা পড়ছে আমি বলবো। অর্থাৎ এই সংসদের 30 দিনের ভিতরে এই অধ্যাদেশ সবগুলি পাশ হওয়ার কথা ছিল। আমি আগেই বলেছি 30টা সবগুলো ফেরেস্তা না সংসদে, এগুলো তো গুতোগুতি এর ঠেক দেওয়ার জন্যে। 133টা অধ্যাদেশ কীভাবে পাশ করবে বলেন? ড্রাফট করছে একটা ডেপুটি সেক্রেটারি, এগুলো ভেরিফাই করতে পারেন। সবচেয়ে বড় কথা আপনি দেখেন, এই যে দুর্নীতি দমন কমিশন, এটা টাইম বার্ডে পড়ছে। জাতীয় মানবাধিকার কমিশন, গুম কমিশন, গণভোট আদেশ, এই সব 20টি অধ্যাদেশ আটকা পড়ছে। তারপর সরকার কি নির্বাহী বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? না, এটা হচ্ছে কি আমার বক্তব্য, আমি আগেও বলার চেষ্টা করছি যে এগুলো আইন হবে, অধ্যাদেশ পাশ মানে আইন হবে। আইন খেলুকতা না, যা ইচ্ছে তাই পাশ করে দিবেন তা তো হবে না। কিন্তু এটা রাজ্জাক অবশ্যই ভাই তো বললেন যে এটা তো অ্যামেন্ড করতে পারবে আবার 5 এমন বছর। এখন এমন করলে বা আপনার ব্যথা কি? রাস্তায় যেতেছেন চান, আইনই তো হয় নাই, এখন না করলে তো আইনই হলো না না। আবার তো আইন করে আবার সংশোধন হবে, আবার এখন সংশোধন হবে। এটাকে আইন করার মানে হচ্ছে 30 দিন পরে আপনি পরে- আইন সংশোধন না, করবেন, এখন তো আইনই হয় নাই। তখন আইন সংশোধন করবে না, তখন আবার রাস্তায় যাবে। বাংলাদেশের ইতিহাস সংবিধানের মতো জিনিস 17বার অ্যামেন্ডমেন্ট কেন আইন করে 17বার করবে? 17টা মেজর করছে, কেন যার লাগবে যার 17 অনুকূলে বার করছে, তাইলে? যার যার অনুকূলে করছে। এখন এখানে যেগুলো করছে, ধরেন এই যে বলেন ইয়ে আছে সচিব আইন বিচার বিভাগের কথা বলে, গুছার করে দেওয়া। আমি দায়িত্ব নিয়ে বসে এই ধরনের কোনো কাজের সাথে কখনো কোনো নীতিগত বা আমরা কখনো একমত নই। আচ্ছা, অনেক সময় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা ঘটে, দুই একজন ব্যক্তি সেখানে জামাতে থাকতে পারে, তাহলে তখন একটু এটাকে বলি, বড় করে বলা হয় যে এটা জামাত। না, আমরা জামাত কখন আমাদের যে পরিমাণ সাংগঠনিক কার্যক্রম, এই ধরনের ঠুঙ্গু ইস্যুগুলোকে নিয়ে এসে এখানে একটা মব তৈরি করতে হবে, এই ধরনের আসলে আচ্ছা, কোনো তাহলে একটু বলি যে কার্যক্রম সমর্থন করি না। 32 এবং ডেইলি স্টার, প্রথম আলো যখন ভাঙচুর হয়েছিল তখন কি আপনাদের দলগতভাবে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল? দেখুন, এটি সময় কিন্তু বাস্তবতা আমি বুঝতে হবে আপনাকে। ডেইলি স্টারে ঘটনা যখন ঘটেছে, প্রথম হচ্ছে এটাকে তো আমরা দলগত সমর্থন করি না। প্রতিরোধমূলক ব্যবস্থা ছিল আপনাদের কিনা? যখন এখানে এই যে ভাঙচুর হয়েছিল, মানে 5ই আগস্টের পূর্ব সময় জামাতের আমির কিন্তু এখানে এসেছেন, সম্ভবত আমি জানি, যে দেখেছেন এখানে কি অবস্থা, উনি তো এই পাশেই থাকেন, দেখেছেন সেখানে। এবং যেখানে আমাদের অন্যায় হয়েছে, দেখুন ওই সময় সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আশেপাশে দুজন নেতা ওনারা বক্তব্য দিয়েছেন। এরপরে কিন্তু শিবির তার বক্তব্যকে নিয়ে ব্যাখ্যা দিয়েছে এবং প্রতিবাদ করেছে এই ধরনের বক্তব্য ছাত্র শিবির অনুমোদন করে না। কারণ একজন নেতা যখন বক্তব্য দিয়ে বসেন আসলে, তখন তো কাউকে তো আমরা জানি না সে কী বক্তব্য দেবেন, কিন্তু যেই বক্তব্য আমাদের সংগঠনের শৃঙ্খলা নীতির পরিপন্থী, সে যে ব্যক্তি হোক, সংগঠন তখন অফিসিয়ালি তার বক্তব্যকে প্রত্যাখ্যান করে সেখানে বক্তব্য দেয় না। আমরা অনেকে বলেন, আমরাও বলি, আমরা কখনো কোনো পত্রিকারও বিরোধী আমরা নই। আমরা মনে করি আদর্শ দিয়ে মোকাবেলা করতে হবে। আপনি একটা গুণাবলী অর্জন করে আছেন, আমার দায়িত্ব হচ্ছে আপনার থেকে আরও বেটার গুণাবলী অর্জন করা, এটাকে আমরা স্বীকার করি। কিন্তু আপনি একটা গুণে আছেন না, আপনি হবে না। একটা অন্যায়কে প্রতিবাদ করতে হলে, প্রতিরোধ করতে হলে আর একটু বেটার আপনাকে দিতে হবে। কিন্তু আমরা কোনো আদর্শ, কোনো মত, কোনো পথ অমুক আমার বিরুদ্ধে বলে তাকে এটি কখনো আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি সে যা করছে তার থেকে বেটারটা করতে পারে, এটা একটা বড় প্রতিবাদ সেখানে হবে, এতটুকু বিশ্বাস জি, করি আমরা। ধন্যবাদ। একই প্রশ্ন নিয়ে আমি একটু জনাব রাশেদের কাছে যেতে চাই। এই যে কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে একজন কথিত পীরকে পিটিয়ে হত্যা হলো এবং দরবারে অগ্নিসংযোগ হলো, তিনি যদি আসলে কথিত পীর হয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে তো আইনি ব্যবস্থা নেওয়া যেত। তিনি যদি ধর্মকে অবমাননা করে থাকেন, আইনি ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু তার বিরুদ্ধে সেখানে যারা ছিলেন তারা মব জাস্টিস করলেন। হ্যাঁ, তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? একজন মানুষ, তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটা বিচার নিজ হাতে করা, এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। দেখেন, এগুলো আসলে মব জাস্টিস না, ইনজাস্টিস। আমার মনে হয় যে আপনি ভুল বলছেন। কোনোভাবে আসলে এইভাবে কাউকে আক্রমণ করে বা হত্যা করে সেটাকে আবার জাস্টিসের মতন শব্দ ব্যবহার করা উচিত না। তার সামনে বা পিছনে আপনি যাই লাগান না কেন, এটাকে মব ইনজাস্টিস বলা যায়। অর্থাৎ মবের মাধ্যমে কাউকে হত্যা করা, এটা অবশ্যই ন্যায় বিচার নয়। ন্যায় বিচার তো নয়, আমি আপনার সাথে একমত। কিন্তু আমি যে বিষয়টি একদম যদি স্পেসিফিক করে বলি, যে বিভিন্ন সময় এই যে ধর্ম অবমাননার অভিযোগে এ ধরনের মব ক্রিয়েট খুব বেশি হয়, তৈরি বেশি হয়, এবং দেখা যায় কথিত পীর এবং দরবেশ ওনাদেরকেই এই মব জাস্টিসের আওতায় বেশিরভাগ আনা হয়। এগুলো আসলে কেন? যারা আসলে ধর্ম মানে না,
আপনি তো জোর করে তাদেরকে ধর্ম মানাতে পারবেন না। পারবেন? কখনো সম্ভবপর হয়েছে? বরং ইসলাম যেটা করে, যারা ধর্ম মানে না বা ধর্ম কম পালন করে তাদেরকে বোঝাতে চেষ্টা করে। সেক্ষেত্রে বাংলাদেশে যারা ইসলামিক দল বা সংগঠন রয়েছে তারাও চেষ্টা করে, এটা অস্বীকার করার কিছু নাই। তবে কিছু ঘটনা ঘটে, এটা আসলে কোনো দলের উপরে দায় চাপানো উচিত না। কোনো দল সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে কোনো মবের ঘটনা ঘটিয়েছে, এটি আসলে আমি শুনি নাই, দেখিও নাই। তবে যে ঘটনা ঘটেছে সেটি হলো যে গ্রামবাসী বা এলাকার মানুষ, উত্তেজিত জনতা, সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মী সবাই থাকে। তো ওই সবাই মিলে কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে ফেলায়। এর আগে আমরা দেখেছি যে মসজিদে কেউ একজন কোরআন অবমাননা করেছে, তাকে আবার মসজিদের সামনেই পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ধরনের ঘটনা ঘটেছে। গতকাল যে ঘটনা ঘটলো দুঃখজনক। তবে আমি যে কথা বলতে চাই যে যারা ধর্ম মানে না, এটা তার ব্যক্তিগত একটি ব্যাপার। এই ব্যক্তিগত ব্যাপার যখন আসলে সামগ্রিকভাবে ওই পাড়া মহল্লায় যখন এই জিনিসটা জানাজানি হয়, তখন এক ধরনের মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি হয়। এবং যিনি আসলে ধর্ম পালন করেন বা কিছুটা হলেও মানে পালন করেন বা ধর্মের প্রতি, বা তিনি একজন মুসলমান, তো স্বাভাবিকভাবে এটাকে তিনি এক ধরনের অন্যভাবে নেন। তখন ওই ঘটনাগুলো ঘটে যায়। এই ঘটনাগুলো ঘটানোর ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আসলে হত্যার উদ্দেশ্যে যে ঘটনাগুলো ঘটায় এরকম না, মানে প্রাথমিকভাবে তাকে ধরবে, কেউ একটা চার মারলো, থাপ্পড় মারলো, এইভাবে আস্তে আস্তে কিন্তু উত্তেজিত জনতা একটা পর্যায়ে কিন্তু তিনি এই ধরনের মানে হত্যাকাণ্ডের শিকার হন। এই জন্য বাংলাদেশে যেটি দরকার আইনের শাসন। কেউ যদি ধর্ম অবমাননা করে অবশ্যই তাকে বাংলাদেশের আইন অনুযায়ী বিচার করতে হবে। অন্যদিকে কেউ এই ধরনের ধর্ম অবমাননা করলে তাকে যাতে কেউ আবার এইভাবে পিটিয়ে হত্যা করতে না পারে সেই ব্যবস্থাও থাকতে হবে। নিশ্চিত করতে এবং এই আইনের শাসন আপনার প্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করছে। দেখবেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে মব ইনজাস্টিসগুলো হচ্ছিল, তখন বারবার কিন্তু বিএনপির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হচ্ছিল। গতকাল আপনি দেখেন একজন লেখক তিনি লিখেছেন, তার ফেসবুক পোস্ট আমি দেখলাম, তিনি লিখেছেন যে এনসিপি এই ঘটনায় সবার আগে বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছে, তাই না? কিন্তু যখন এনসিপির সরকার ক্ষমতায় ছিল 1.5 বছর ধরে, ভাইও বললেন যে 1.5 বছর ধরে সব থেকে বেশি মব হয়েছে, তখন কিন্তু এনসিপি আবার এই বিবৃতিগুলো কখনো দিয়েছে, কখনো দেয়নি, কখনো ডিলে করেছে, এই কাজগুলো তারা করেছে। ওই লেখক আবার লিখছেন যে আসলে সরকারে থাকলে তো আসলে অনেক কিছু বলা যায় না, করা যায় না, এখন যেহেতু সরকারে না এই জন্য এনসিপি সবার আগে বিবৃতি দিয়েছে। তো বিষয়টা আসলে এরকম যে আপনি সরকারে থাকলে এক ধরনের আচরণ করবেন, আর যখন সরকারে থাকবেন না আরেক ধরনের আচরণ করবেন। কিন্তু বিএনপির বিষয়টা দেখেন, বিএনপি ওই সময়ই প্রতিবাদ করেছে, এখনও প্রতিবাদ করছে, এবং এগুলো সামগ্রিকভাবে বাংলাদেশের বলা যায় যে এগুলো আসলে দীর্ঘ সময় ধরে হয়ে আসছে। বিএনপি সরকার চাইলেও আজকে সব মব ইনজাস্টিস বন্ধ করতে পারবে না, ধাপে ধাপে এটা কমিয়ে আনছে। আশা করি সামনে হয়তো এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এখন বিষয় যদি এরকম হয় যে সব কিছুতে আসলে বিএনপিকে দায়ী করতে হবে, যে বিএনপি এর জন্য দায়ী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এর জন্য দায়ী। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আপনি নিশ্চয়ই শুনেছেন যে তিনি কিন্তু এই মব কালচারের বিরুদ্ধে সবথেকে বেশি সোচ্চার ছিলেন, বক্তব্য দিয়েছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কিভাবে এটাকে কমিয়ে আনা যায়। আমি যদি আজকে আপনাকে বলি যে বাংলাদেশ থেকে দুর্নীতি আমি চিরতরে বন্ধ করব, সেটা একটা ভবিষ্যৎ, যে আমি ভবিষ্যতে বন্ধ করতে পারবো, কিন্তু আজকের মধ্যে বন্ধ করব বা এক সপ্তাহের মধ্যে এটা সম্ভবপর নয়। এটাকে ধাপে ধাপে কমিয়ে আনতে হবে, একটা পর্যায়ে গিয়ে এটা মোটামুটি জিরো লেভেলে চলে আসবে। তো এইটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দেখেন মবকে প্রতিবাদ বলা হয়, যে কথা আপনি বললেন, দেখেন মব আসলে কখনো প্রতিবাদ নয়। তবে অন্তর্বর্তীকালীন সরকার একজন উপদেষ্টা, আমি প্রতিবাদ বলিনি, ডক্টর দুঃখিত, আতিকুর রহমান বলেছেন। উপদেষ্টা না, তিনি প্রেস সচিব ছিলেন, তিনি আবার কিছু কিছু মবকে তিনি প্রতিবাদ বলেছেন। যেটা আমাদের প্রতিবাদ কোনটা? এই যে ছাত্ররা যে কোনো একটা দাবিতে আন্দোলন করছে সেটা প্রতিবাদ, সেটা সামগ্রিক জনগণের দাবি। কিন্তু যখন একটা ঘটনা আসলে আপনার নিজের দাবি বা আপনার একটা ছোট একটা গোষ্ঠীর দাবি, সেইটাকে কেন্দ্র করে যখন আসলে কোনো কিছু করা হয় এবং আদায় করতেই হবে, মানে এক ধরনের অ্যারোগ্যান্ট, তখন ওইটা আসলে মব হয়ে যায়। বাট সামগ্রিক রাষ্ট্র বা জনগণের কল্যাণে যে আন্দোলন আপনি করেন সেটা কখনোই আসলে প্রতিবাদ, মব বলা যায় না। এরপরে আসি, আমি একটু শেষ করি। এরপরে দেখেন যে ভাই বলেছেন যে অনেক সময় মানুষের মধ্যে আসলে ক্ষোভ থেকে এই ঘটনাগুলো ঘটে, এটা সত্য।
ক্ষোভ বলতে তিনি বোঝাচ্ছেন যে ওই এলাকায় যিনি আসলে ছিলেন তিনি হয়তো দীর্ঘদিন ধরে এমন কিছু কর্মযজ্ঞে লিপ্ত হয়েছেন। কখনো আল্লাহ বলে, কখনো নবী বলে, নিজে নবী বলে, ওই লোকটা করতে এই কাজটা। না, আমি সেটাই বলছি যে হয়তো তিনি দীর্ঘদিন ধরে এই ধরনের চর্চা তিনি করছিলেন এবং এটা নিয়ে মানুষের ক্ষোভ রাগ ছিল, স্বাভাবিক, এটা হতেই পারে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেহেতু বিষয়গুলো জানছিল বা এই সরকারও হয়তো বিষয়গুলো খেয়াল করেনি, তবে ওই এলাকার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের অবশ্যই দায়িত্বশীল হওয়া দরকার ছিল। সেটা শুধুমাত্র বিএনপি না বা জামাত না, সবারই আসলে দায়িত্বশীল হওয়া দরকার ছিল যাতে করে এই ধরনের ঘটনাটা না ঘটে। তো মব নিয়ে তো আসলে বললাম, আপনি ধানমন্ডি 32-এর কথা বলছিলেন। দেখেন, অনেকে কিন্তু গণ অভ্যুত্থানকেও মব বলে থাকে, যে গণ অভ্যুত্থান একটা মব ছিল। কারা সেই অনেকে বলতে এটা কিন্তু আওয়ামী লীগ। ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে অনেক ঘটনা ঘটেছে। আমরা বারবার বলছিলাম যে গণ অভ্যুত্থানের পরে তো আসলে একটা প্রতিক্রিয়া থাকে না? আপনি চাইলেই তো আসলে গণ অভ্যুত্থানের পরে আপনি সব কিছু, যেটা আপনি গণভবনে মানুষ গিয়েছে না গণ অভ্যুত্থানের সময়, এবং ওই যাওয়ার কারণেই তো আসলে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে। তো ওইটাকে তো আসলে আপনি মব বলতে পারবেন না, ওইটা ছিল একটা আন্দোলন, এবং আন্দোলনের প্রেক্ষাপটে এই ঘটনাগুলো ঘটেছে। আমরা চেয়েছিলাম যে যেহেতু একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়ে গেছে, সুতরাং এই রাষ্ট্রকে এখন সুশৃঙ্খল করতে হবে, এবং এর জন্য অবশ্যই নির্বাচিত সরকার দরকার। অন্তর্বর্তীকালীন সরকার ছিল খুবই দুর্বল সরকার, এবং এই সরকার গণ অভ্যুত্থানের পরে যে প্রতিক্রিয়া বা বিপ্লবের পরে প্রতি বিপ্লব, এগুলো আসলে এই সরকার থামাইতে পারবে না। যে কারণে আমি নিজে কিন্তু এই সময় সর্বপ্রথম বলেছিলাম যে 3 মাসের মধ্যে নির্বাচন হওয়া দরকার। একটি পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসবে তখন এই মবগুলো কখনোই এইভাবে এতটা বিস্তার লাভ করতো না। কিন্তু সেই সময় জামাত ইসলাম বা আরো কয়েকটি দল তারা বলল, আমি আসি এটা ফিনিশিং দিই, তখন জামাত ইসলাম সহ কয়েকটা দল তারা বলল যে সংস্কারের আগে নির্বাচন নয়, এবং কেউ কেউ বলল, এনসিপির এখন খুব তুখোড় নেতা, তারা বলল যে এই সরকারকে 5 বছর আমরা রাখতে চাই, দেখতে চাই, নানান ধরনের বক্তব্য কিন্তু সে সময় আসলো। অর্থাৎ এই যে 18 মাসে যে ধরনের গণ অভ্যুত্থানের পরে ওই প্রতিক্রিয়াগুলো, সেটা ধানমন্ডি 32 বলেন বা বিভিন্ন জায়গায় বলেন, এটা যে থামানো গেল না, এর দায়টা কিন্তু ওই সময় যারা আসলে সরকারকে 5 বছর ক্ষমতায় রাখতে চেয়েছিল এবং যারা আসলে সংস্কারের দোহাই দিয়ে সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখতে চেয়েছিল, তাদেরকেও দায় নিতে হবে। আজকে আপনি মবের বিরুদ্ধে বলছেন, আমি ধন্যবাদ জানাই, কিন্তু আপনি যে সরকারকে দীর্ঘমেয়াদী করলেন, একটা দুর্বল সরকার 18 মাস কেন থাকবে? সেই সরকারের কি আসলে কোনো পলিটিক্যাল পার্টি ছিল, কোনো ভিত্তি ছিল? কয়েকজন ব্যক্তি, এদেশের 18 কোটি মানুষের মধ্যে অধিকাংশ রাজপথে নামলো, একটি গণ অভ্যুত্থান সংগঠিত হলো। গণ অভ্যুত্থানের পরে যে সরকার হবে সেই সরকার একটি শক্তিশালী সরকার হবে। কিন্তু গণ অভ্যুত্থানের পরে যখন আপনি একটি দুর্বল সরকার আপনি গঠন করলেন, সেই গণ অভ্যুত্থানটা কীভাবে ধূলিসাৎ হয়েছে আপনি দেখেন। যে কোনো আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল, ওই সময় কিন্তু সে যুদ্ধ করেছে, লড়াই করেছে, সেই ছেলে কিন্তু ওই দুর্বলতার সুযোগে, ওই যে একটা বিষয় আছে না যে সুযোগের অভাবে অনেকে অসৎ হয়ে যায়, তো সেই ছেলেটা কিন্তু দুর্বলতা, ওই রাষ্ট্রে যে ধরনের আনস্টেবল অবস্থা, সরকার দুর্বল, সেই ছেলেটাও কিন্তু বিপদগামী হয়েছে। এই ধরনের ঘটনা ঘটেছে। আমি পরবর্তীতে আরো বিষয়গুলো উত্তর দিব। জি, ধন্যবাদ। আমি এবার জনাব আব্দুল নূর তুষারের কাছে যেতে চাই। আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের 2 আলোচকের কাছে আমি একই প্রশ্ন রেখেছিলাম, সেই প্রশ্নের রেশ ধরেই আপনার কাছে যেতে চাই। আমি অ্যাডভোকেট আতিকুর রহমানকে যখন সেই প্রশ্নটি করেছিলাম যে আসলে এই যে বলা যায় মব জাস্টিস কোন সময়টাতে আসলে বেশি হয়েছে, এমন প্রশ্ন তার কথার আলোচনার মধ্যে আমি যখন করেছিলাম, তখন তিনি বলেছেন যে বিগত সরকারের আমলে এই মব জাস্টিস বেশি হয়েছে। আপনি কি তার সাথে একমত কিনা? না, আমি একমত না। এই মব জাস্টিস বলেন, প্রথমত এই শব্দটার সাথে আমি একমত না। মব কখনো জাস্টিস করে না। মব যা করে, আমি একটু পরিষ্কার করি যে বিগত সরকার বলতে উনি বলেছেন অন্তর্বর্তী সরকার না, উনি শেখ হাসিনা ফ্যাসিবাদের সরকারের কথা বলেছেন। প্রথমত মব কখনো জাস্টিস করে না। মব যেটা করে, মবের ইচ্ছা মতো যা করতে চায় সেটা করে, ফলে এইখানে সুবিচার বা বিচার কোনো কিছু হয় না। যারা এই কাজগুলি করেন তারা তো মূলত আইনকে হাতে তুলে নিয়েছেন এবং বিচার ব্যবস্থাকে হাতে তুলে নিয়েছেন। তারা নিজেদের ইচ্ছা মতো বিচার প্রযুক্ত করছেন। তাদের ওইখানে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকে না, কোনো ব্যক্তিকে যাচাই বাছাই করার কোনো সুযোগ থাকে না। একদল লোক সিদ্ধান্ত নিয়ে একটা কাজ করে ফেলেন এবং সেই কাজটা তারা করেন মূলত ক্রোধ, ঘৃণা, বিদ্বেষ থেকে। এটা ক্ষোভের বহিঃপ্রকাশ না। আমরা ক্ষুব্ধ হলে সাধারণত কারো কোনো কিছু ধ্বংস করতে যাই না, আমরা প্রতিবাদ করি। তাহলে মবের সাথে জাস্টিস শব্দটা যুক্ত করাই যাবে না। মব হচ্ছে ইনজাস্টিসের একটি নমুনা, এবং একটি সমাজে যখন অবিচার এমন পর্যায়ে পৌঁছে যায় যে যেখানে কিছু লোক একত্রিত হয়ে যা খুশি তাই করতে পারেন, তখন সেটাকে বলে মগের মুল্লুক। কিন্তু মগের মুল্লুকেও এই বিচার নাই। আমরা বলতাম মগের মুল্লুক, কারণ আমরা মগদেরকে বুঝতাম না।
কিন্তু এইটা আসলে এক ধরনের মাছের আইন। মাৎস্যন্যায় শব্দটা হচ্ছে সঠিক। মাছের আইন কিরকম, যে যদি বড় মাছ থাকে সে ছোট মাছকে খেয়ে ফেলে, ও কোনো বিচার বিবেচনা করে না কাকে খাচ্ছে কেন খাচ্ছে। এবং